এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ওয়াও বাবা, দেখো কি সুন্দর লাগছে মিশু পুপিকে, একদম বউ বউ। পাশ থেকে রায়হান বলে, আরে বেটা, ওই একটু পর তোর মা হয়ে যাবে। ফুপি ফুপি না করে মা বলা শুরু কর। রওনাফ বিরক্ত হয় তার কথাই। কি ধরনের কথা বলছিস রায়হান? ও একটা বাচ্চা। রাখ তোর বাচ্চা, বউ দেখে এমন হার্ট অ্যাটাক করা সুন্দর। ছি রায়ান ভাই, ভাবি পাশে থাকতে আপনি পরের বউয়ের সৌন্দর্য থেকে হার্ট অ্যাটাক করবেন, ভাবিকে বলতে হবে দেখছি। এই ছোট ভাই, তুমি উল্টো মিনিং বের করতেছো কেন? আমি তো মজা করে বলতেছি। ওর কপাল থেকে আমার হিংসে হচ্ছে, বুঝছো না? তাদের কথা শুনে রওনাফ তাকায় সেদিকে। সত্যি আজ মেয়েটাকে অন্য দিনের তুলনায় একদমই আলাদা লাগছে। দম বন্ধ করার মতো সুন্দর। লাল শাড়িতে মুখের উপর এক হাত ঘুমটা দেওয়া এগিয়ে আসছে তার নববধূ। সে নিজেকে নিজে প্রশ্ন করে, সব সময় কি মেয়েটাকে এমন লাগে? ভেতর থেকে কেবল একটাই উত্তর আসে, কই, কখনো তো সেভাবে খেয়াল করে দেখাই হয়নি তার। সিরাতকে বসানো হয় তার অপর পাশে পর্দার ওপারে। দুজনের মাঝে দূরত্ব রেখে বসেন কাজী। রানাফের পাশে আজমল শিকদার, নাহিল, ইশতিয়াক, রায়হান। সিরাতের পাশে আরাফাত শিকদার, রামি, মাতিয়া, মিথিলা। তাদের থেকে একটু দূরে সায়রা বেগম। ইশতিয়াক এগিয়ে এসে কাজীকে বিয়ের কাজ শুরু করতে বলেন। কাজী বিয়ের কার্যক্রম শুরু করেন। প্রথমে কোণের দিকে এগিয়ে এসে তাকে উদ্দেশ্য করে বলেন, আপনি কি আজমল শিকদারের পুত্র রণব শিকদারকে 5,30,000 টাকা মোহরানা ধার্য করে নিজের স্বামী হিসেবে গ্রহণ করতে স্বেচ্ছায় রাজি আছেন? রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ, কবুল। সিরাত খানিক সময় নেয়, তার পৃথিবী দুলে ওঠে যেন, চোখ ছলছল করে ওঠে। পাশ থেকে আরাফাত শিকদার তার এক হাত চেপে ধরে। সে ঘাড় ঘুরে আশেপাশে তাকায়, দূরে থাকা সায়রার দিকে তাকায়। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়ের দিকে। মেয়ের চোখের ভাষা বুঝেও যেন না বোঝার ভান করে থাকেন। তার মা আজও সে পরের মতোই আচরণ করলো। আতিয়া বেগম এগিয়ে আসে, চেপে ধরে অপর হাত, চোখের ইশারায় আশ্বাস দেন। কাজী আবার বলে, রাজি থাকলে বলুন কবুল। সিরাত এবার সময় ব্যয় না করে বলে, আলহামদুলিল্লাহ, কবুল। 3 বার বলতে হয় মা। সিরাত মাথা নেড়ে আরো 2 বার উচ্চারণ করে, আলহামদুলিল্লাহ, কবুল। বলে চোখ বুজে নেয়, চোখে আটকানো পানি ছেড়ে দেয়। আরাফাত শিকদার মেয়েকে বুকে জুড়ে নেয়। কাজে এগিয়ে যায় বরের কাছে, তাকে উদ্দেশ্য করে বলে, আজমল শিকদারের পুত্র রণব শিকদার, আপনি কি আরাফাত শিকদারের কন্যা মিশকাত শিকদারকে 5,30,000 টাকা দেনমোহর ধার্য করে ইসলামী শরীয়ত অনুযায়ী নিজের স্ত্রী হিসাবে গ্রহণ করতে রাজি আছেন? রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ, কবুল। রওনাফ একবার তার বাবার দিকে তাকায়। আজমল শিকদার তার ঘাড়ে শক্ত করে হাত রাখেন, যেন ভরসার হাত। তারপর একবার ছেলের দিকে তাকায়। ছেলের উচ্ছ্বসিত মুখ দেখে আর সময় ব্যয় না করেই 3 বার উচ্চারণ করে, আলহামদুলিল্লাহ, কবুল। সবাই উচ্চ স্বরে বলে আলহামদুলিল্লাহ। এরপর কাজেই ঘোষণা দেন, সাক্ষী সামনে রেখে বর ও কনে উভয়ের সম্মতি প্রদান করেছেন। আমি শরীয়ত অনুযায়ী রণব শিকদার ও মিশকাত শিকদারের নিকাহ সম্পন্ন ঘোষণা করলাম। 2 লাইনের এই কথাটুকু যেন রওনাফের কানে বারবার বেজে চলছে। চারপাশের হই হুল্লোড় কিছুই যেন তার কানে যাচ্ছে না। এক পর্যায়ে চোখের সামনে সব ঝাপসা হয়ে আসে। তারপরে সব অন্ধকার। বিছানার চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছে আপন মানুষগুলো, চোখে কৌতূহল, দুশ্চিন্তায়। নাহিল সে বাবার পাশ ঘেঁষে বসে আছে, কতক্ষণ পর পর মাথায় মুখে হাত বোলাচ্ছে। আজমল শিকদার ছেলের মাথার কাছে বসে আছে চিন্তিত মুখে। মুখে বার কয়েক পানির ছিটা দিতেই একটু একটু করে চোখ খুলে রওনাফ। প্রথমেই চোখ পড়ে পাশে থাকা বাবার দিকে। আজমল শিকদারের চিন্তিত মুখ দেখে চোখের ইশারায় আশ্বস্ত করে সে ঠিক আছে। এবার সে ছেলের দিকে তাকায়। ছেলের চোখে জল ভর্তি, হয়তো কেঁদেছে চোখের সারে। ছেলেকে টেনে বুকে নেয়, মাথাটা বুকে চেপে বলে, বাবা ঠিক হয়ে গেছে তো? কি অবস্থা করেছো চোখ মুখের? মেয়েদের মতো কথায় কথায় চোখে পানি এসে যায়। আমার চিন্তা হচ্ছিল তো তোমাকে নিয়ে। তাই বলে কেঁদে কেটে ভাসিয়ে দেবে? কি হয়েছিল রে? তোর বিয়ে করতে না করতেই জ্ঞান হারাইলি।
সকালে চিন্তায় ফেলে দিয়েছিলি একদম। কয়েকদিন খাওয়া দাওয়ায় অনিয়ম হওয়ায় এমন হয়েছে। এত চিন্তিত হওয়ার কিছু নেই। তো বড় ছেলে হয়ে তার উপর তুমি একজন ডাক্তার হয়েও নিজের শরীরের দিক এত অমনোযোগী কেন? এখনো কি বক মেরে খাওয়ানোর বয়স আছে তোমাকে? এক বাচ্চার বাপ হয়েও এখন খামখেয়ালি পা করলে চলবে? ভাইয়া, দুপুর থেকে তো কিছু খাওনি, খাবার আনবো তোমার জন্য? এখন না, একটু পরে খাবো। পরে কখন খাবে? রাত বাজে 11টা, এখনো পরে। রাবিয়া খাবার আন, কিভাবে খাওয়াতে হয় আমি দেখছি। রাবেয়া খাবার আনতে যায়। খাবার নিয়ে আসলে ইশতিয়াকের কথা মতো রাবেয়া নিজ হাতে ভাইকে খাইয়ে দেয়। আতিয়া ইশতিয়াকের কানে কিছু বলে। ইশতিয়াক রুমের এক কোণে রাখা সোফার দিকে তাকায়। সেখানে গুটিসুটি মেরে বসে আছে রওনাফ শিকদারের নববধূ সিরাত। আচ্ছা, রাত অনেক হয়েছে, সবাই এবার যার যার ঘরে যাও, ওদের এবার একা ছেড়ে দাও। ইশতিয়াকের কথা মতো সবাই একে একে রুম ত্যাগ করে। যাওয়ার সময় মিথিলা সিরাতের কানে কানে কিছু কথা বলে যায়, যা শুনে সিরাত আতঙ্কিত দৃষ্টিতে তার দিকে তাকায়। মিথিলা মুচকি হেসে নাহিলকে বুঝে সুঝে ঘর থেকে বের হয়ে যায়। ঘরে দুই মাথায় দুইজন। বিছানায় শুয়ে আছে রওনাফ, আর তার দূরের সোফায় বসে আছে সিরাত। রওনাফ ঘাড় ঘুরে তার দিকে তাকায়। রওনাফকে তার দিকে তাকাতে দেখেই তার হৃৎপিণ্ড কেঁপে ওঠে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে রওনাফ। ভাবে বের আসরের কথা। যখন বলা হলো তাদের নিকাহ সম্পূর্ণ হয়েছে, তার দুনিয়া দুলে উঠল যেন। চোখের সামনে ভেসে উঠল জীবনের সব সুখ দুঃখ মিশ্রিত অতীত। এক নারীর উচ্ছ্বসিত হাসি, একটা বাচ্চার কান্না, এরপর সে বিষাক্ত দিনটি, এক হাতে সন্তান বড় করার সময়গুলো, তারপরেই নববিবাহিত স্ত্রীর মুখখানি, তারপরে চারিদিকে নেমে আসে ঘোর অন্ধকার। আর জ্ঞান ফিরতেই চোখের সামনেই ভেসে ওঠে বর্তমান চিত্র, আপন মানুষগুলো। রওনাফকে আপলকভাবে তাকে থাকতে দেখে সিরাত আর একটু ঢেকে ঢুকে বসে। রওনাফ ইশারায় তাকে কাছে ডাকে। সে বাধ্য স্ত্রীর ন্যায় এগিয়ে যায় স্বামীর নিকটে। রওনাফ তার পাশেই বিছানায় বসতে বলে। সিরাত একটু দুনামুনা করে বসে বিছানার এক কোণে। রওনাফ তার উদ্দেশ্যে বলে, ঘুমটা তুলেছ কেন? কি করব? আপনি হঠাৎ অজ্ঞান হয়ে গেলেন, এরপর এত হুড়োহুড়িতে ঘুমটা থাকে আর? হ্যাঁ, বিয়ে হতে না হতেই স্বামীর কথার অবাধ্য হচ্ছ, পরে তাহলে কি করবা তা আল্লাহ জানে। সিরাত মাথা নিচু করে বলে, আমি মোটেও অবাধ্য হইনি, তখন পরিস্থিতিটাই এমন ছিল। যাও, আবার ঘুমটা দিয়ে এসে বসো। এখন আবার কেন? কাচুমাচু ভঙ্গিতে বলে সে। একটা কথা দুইবার বলাটা আমার পছন্দ না মিশকাত, যা বলেছি তাই করো। আজ অনেক বছর পর রওনাফ তার সামনে তার নাম ধরে ডেকেছে, তাও এমন নাম যে নামে পরিবারের কেউ ডাকে না। সে যখন ছোট ছিল, তারা এক বাড়িতে ছিল, তখন তাকে এই নামই ডাকতো রওনাফ। এরপর সে পড়াশোনার জন্য ঢাকায় চলে যায়। তারপর ভালোবেসে বিয়ে করলো নাহিলের মাকে। বাড়িতে এই নিয়ে ঝামেলা হলো। বড় মা বড় বাবা বাড়ির কেউই রাজি ছিল না, কারণ তখন রওনাফের বয়স ছিল খুবই কম। তারপর থেকে সে তার স্ত্রীকে নিয়ে ঢাকাতে থাকতে শুরু করে। বছর ঘুরতেই নাহিলের জন্ম হয়। বাড়িতে নাতির মুখ দেখে অল্প স্বল্প মেনে নিলেও এরপর আর 2-4 দিনের বেশি কখনোই তাকে বাড়িতে দেখা যায়নি। এ নিয়ে বড় মায়ের বড়ই দুঃখ। একদিন সবাইকে ফাঁকি দিয়ে চলে যায়। বাড়ির সাথে তার দূরত্ব আরও বেড়ে যায়। এরপর নাহিলের মায়ের সাথে ডিভোর্স হয়, সে আরও দূরে চলে যায়। তার আর তার ছেলেকে নিয়ে তৈরি করে নেয় আলাদা এক পৃথিবী, যেখানে কারো প্রবেশই ছিল নিষেধ। সিরাত সোফার উপরে পড়ে থাকা ঘুমটাটা মাথায় দেয়, এগিয়ে যায় বিছানার কাছে, এক কোণে মাথা নিচু করে বসে। এবার রওনাফ উঠে বসে এগিয়ে যায় সিরাতের দিকে, 2 হাতে আলতো করে ঘুমটা তুলে, 2 হাতের মাঝে মুখটি তুলে নিজের মুখটা এগিয়ে নেয় সিরাতের দিকে। রুক্ষ অধৈর্যগল ছোঁয়ায় তার কপালে। আবেশে সিরাত চোখ বুজে নেয়, তার পুরো শরীর ঝাঁকে দিয়ে ওঠে। অধরের স্পর্শের স্থায়িত্ব থাকে প্রায় 30 সেকেন্ড। এরপর আস্তে করে সরে আসে। দুজনের মাঝে চলে বেশ কিছু সময় নীরবতা ভেঙে বলে, আমারও আমার ছেলের এই ভাঙাচোরা জীবনে স্বাগতম। আশা করি বাকি জীবনটা তোমার আমাদের সাথে ভালোই কাটবে, আর তা নিশ্চিত করব আমি। দোয়ায় রাখবে যেন আমি তোমাকে আর নাহিলকে পৃথিবীর সব সুখ এনে দিতে পারি।
কোনো অপূর্ণতা যেন তোমাদের ছুতে না পারে। আপনি সব অপূর্ণতা ঘোচাতে পারলেও একটা অপূর্ণতা কখনোই ঘোচাতে পারবেন না। সেটা আল্লাহ প্রদত্ত। আমি সাধারণ মানুষ, তার দেওয়া অপূর্ণতা আমি কখনোই ঘোচাতে পারবো না। যদি আল্লাহ কখনো না চায়, তবে এর বাইরে আমার সাধ্যের মাঝে যা আছে সবটা দিব তোমাদের। সিরাত কিছুই বলে না। আবারও নীরবতা তাদের মাঝে। রওনাফ বিছানা থেকে নেমে আলমারির কাছে যায়। সেখান থেকে একটা প্যাকেট বের করে আনে, এনে সিরাতের হাতে দেয়। কি এতে? খুলে দেখো। সিরাত প্যাকেটটা খুলে দেখে তার ভেতরে একটা সবুজের উপর পিতল কালারের হালকা ডিজাইনের একটা শাড়ি, দুইটা গয়নার বাক্স, একটা বড় ও একটা ছোট। রওনাফ বড় বাক্সটা হাতে নেয়, সেটি খুলে সিরাতের সামনে ধরে। এই গয়নাগুলো কাল অনুষ্ঠানে এই শাড়ির সাথে পরবে। সিরাত মাথা নেড়ে সায় জানায়। এরপর রওনাফ ছোট বাক্সটা খুলে তার ভেতরে একটা আংটি, সে আংটিটা বের করে। হাত বাড়াও। সিরাত বাধ্য মেয়ের ন্যায় হাতটা এগিয়ে দেয়। রওনা ফালতু হাতে সেটা তার হাতে পরিয়ে দেয়। এবার তার পাশে এসে বসে। এবার কিছু কথা বলবো, মন দিয়ে শুনবে, বোঝার চেষ্টা করবে। না বুঝলে জিজ্ঞেস করবে, না বুঝে মাথা নাড়বে না। আচ্ছা বলুন। জি। আমাদের বিয়েটা আর 5টা স্বাভাবিক বিয়ের মতো নয়, সেটা তুমি আমি দুজনেই জানি। বিয়ের আগেও যেমন কিছু জটিলতা ছিল, বিয়ের পরেও থাকবে। আমাদের বয়সের তফাৎটাও অনেক। এটা তোমার জন্য প্রথম বিয়ে হলে আমার জন্য নয়। আমার একজন সন্তান আছে। একজন বিবাহিত বাচ্চা সমেত এক পুরুষকে মেনে নেওয়া একজন কুমারী মেয়ের পক্ষে খুব একটা সহজ নয়। তবে ভাগ্যের পরিহাসে আমরা এক হয়ে গেছি। আমি আশা করব তুমি তোমার স্বামীর সন্তানকে নিজের সন্তানের মতোই দেখবে। আমার পৃথিবী বলতে আমার নাহিল। ওর চোখের এক ফোঁটা পানি আমার অন্তরকে জ্বালিয়ে দেয়। এত বছরে ও কখনো ওর মায়ের কাছে যাওয়া তো দূর, তার জন্য এক ফোঁটা চোখের পানি আসেনি, কারণ সে কখনো তার মায়ের অভাব অনুভব করেনি। তার দুনিয়াও তার বাবা। তাই কখনো এমন কোনো আচরণ করো না যেন তার মায়ের অভাব অনুভব হয়। এমন পরিস্থিতি কখনো তৈরি করো না যেন তার মনে হয় তার বাবা তার নেই। আমি বলবো না তুমি ওর মা হয়ে যাও, তার মায়ের দরকার নেই, সে মা ছাড়াই থাকতে শিখে গেছে। তবে তার বন্ধু হও, তার আপনজন হও, যেন আমার অনুপস্থিতিতে তোমাকে সম্বল হিসেবে পাই। আশা করি আমার সন্তানের জায়গাটা আমি ক্লিয়ার করতে পেরেছি। নাহিল আমার আপনজন, আমার পরিবারেরই সন্তান, তাই আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আমার দিক থেকে কোনো কমতি আমি রাখবো না। এবার আসি নিজের দিকটা ক্লিয়ার করি। আমাদের বিয়েটা যেমন জটিল, সম্পর্কটাও জটিল। স্বাভাবিক হতে সময় লাগবে, কখনো হবে কিনা জানি না, তবে আমি আমার দিক থেকে সম্পূর্ণরূপে একজন স্বামীর সকল দায়িত্ব পালন করব। এমন ভাঙাচোরা বিয়ে হয়েছে বলে বলে তোমাকে কখনো তোমার অধিকার থেকে বঞ্চিত করব না। আমার উপর শতভাগ অধিকার তোমার আছে, যা মুখে বলে পাবে না তা আদায় করে নিবে। আমি সেই সম্পূর্ণ অধিকার আজ আমি তোমাকে দিলাম। যদি আমার দিক থেকে কখনো ভুল হয়, কোনো কমতি থাকে, সেটা চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দিবে, ভুলগুলো বুঝিয়ে দিবে। বয়সের দোহাই দিয়ে কখনো ভুলকে রেহাই দিবে না। আমি মানুষ, ভুল আমার হবে স্বাভাবিক। তবে কখনো মতের মিল না হলে বা কোনো বিষয়ে আমার প্রতি সন্দেহ তৈরি হলে তা নিয়ে ঝগড়া না করে যাচাই বাছাই করে নিবে, কেননা সন্দেহ খুব খারাপ জিনিস। কখনো আমার এবং তোমার মাঝে তৃতীয় ব্যক্তি আসার সুযোগ দিবে না। তাদের কথা কখনো এক বাক্যে বিশ্বাস করবে না। একটা সুন্দর সম্পর্ক নষ্ট করতে একজন তৃতীয় ব্যক্তি আর সন্দেহই যথেষ্ট। আশা করি আমার প্রতিটা কথা তুমি বুঝতে পেরেছ। আজ এ পর্যন্তই থাক। এবার তোমার কিছু বলার থাকলে বলতে পারো। আমি কি এই বাড়িতেই থাকবো? কেন? আমি কি এখানে থাকি? না। তাহলে তুমি আমার বউ হয়ে এখানে কেন থাকবে? তোমার সংসার যেখানে তুমি সেখানে থাকবে। কিন্তু সামনে তো পরীক্ষা। সে চাইলে তুমি পরীক্ষা পর্যন্ত থাকতেই পারো। পরীক্ষার পর ঢাকায় যেতে হবে। আচ্ছা। থাকবে নাকি যাবে? একটু ভেবে দেখি। ভাবো তুমি, 2 দিন আছে এখনো, ভেবে আমাকে জানাও। আচ্ছা যাও, এবার শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। কোথায় ঘুমাবো? তুমি কি কোনোভাবে বাংলা সিনেমা রিক্রিয়েট করতে চাচ্ছ? সে ভাবনা ভুলেও মনে এনো না। বিছানা আছে, তোমার স্বামীর একটা ফাঁকা বুক আছে। এবার তুমি চুজ করো কোথায় ঘুমাবে।
রওনাফের কথায় সে লজ্জা পেয়ে যায়, ধীরে ধীরে সরে আসে তার পাশ থেকে। তারপর বিছানার এক কোণে গিয়ে শুয়ে পড়ে। রওনাফ উঠে লাইট অফ করতেই সিরাত লাফ দিয়ে উঠে বসে। লাইট বন্ধ করছেন কেন? মাথায় যত বদ চিন্তা এসেছে সব ঝেড়ে ফেলে শুয়ে পড়ো, কাল ভোরে উঠতে হবে। দেরি করে উঠলে যা হয়নি তা সবাই তা ভেবে লজ্জাটা তোমাকেই দিবে। সিরাত লজ্জায় লাল হয়ে যায়, গাল দুটো যেন গরম হয়ে উঠেছে। সে চুপ করে আবারও শুয়ে পড়ে। রওনাফ গিয়ে ব্যালকনিতে দাঁড়ায়, আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলে, আমার যে তোমার সাহায্যের ভীষণই প্রয়োজন খোদা, আমি যে বড়ই দুর্বল, তুমি আমাকে সাহায্য করো। ডুব দেয় অতীতে। ঢাকা থেকে রাজশাহী আসার আগের দিন রাতের কথা। বাসায় ফিরে ফ্রেশ হয়ে বিছানায় যায়, তখনই তার ফোনটা বেজে ওঠে। রিসিভ করতেই ভেসে আসে তার মেজো চাচি শায়লা বেগমের গলা। আসসালামু আলাইকুম রওনাফ। ওয়ালাইকুম আসসালাম। চাচি কেমন আছেন? হঠাৎ ফোন দিলেন, কোনো সমস্যা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমাকে কিছু কথা বলার জন্য ফোন দিয়েছিলাম। তুমি কি ব্যস্ত? না, ফ্রি আছি, আপনি বলুন। কথাগুলো সিরাতকে নিয়ে। শায়রার মুখে সিরাতের নাম শুনে সে একটু নড়ে চড়ে বসে। বলুন চাচি। তুমি বিয়ের পর পরে ওকে ঢাকায় নিয়ে যাবে। কিন্তু চাচি, ওর তো সামনে পরীক্ষা। তবুও নিয়ে যাবে। এখানে থেকে তেমন পড়ে না, ক্লাসে যায় না। ওখানে থাকলে তুমি দেখে শুনে রাখতে পারবে। তা বুঝলাম, কিন্তু ও যদি যেতে না চায়? তুমি জোর করে নিয়ে যাবে, কারণ আমি চাই না ও আমার সামনে থাকুক। ও থাকলেই আমার অপরাধ বোধ তীব্র হয়। তুমি জানো আমি মানসিকভাবে অসুস্থ, যাকে বলে পাগল। এই ঠিক তো এই মেয়েটাকে কষ্ট দিয়ে ফেলি, তাই সব সময় দূরত্ব বজায় রেখে চলি, যেন কষ্ট কম পায়। তাই ও যত দূরে থাকবে আমার থেকে তত ভালো থাকবে। ওকে আমি ছোট থেকে অবহেলাই করেছি, রাগ ক্ষোভ সব ওর উপরেই দেখিয়েছি। বাড়ির অন্যদের সাথে রাগারাগি করলে তারা যতটা কষ্ট না পায় তার থেকে মেয়েটা বেশি কষ্ট পায়। তাই আমি চাই না ও আর আমার থেকে কষ্ট পাক। তাই তো আমি ওকে দ্রুত বিয়ে দিয়ে সরাতে চেয়েছি, না হলে আমার এই সমস্যা ওকে যন্ত্রণায় শেষ করে দিবে। তাই তুমি দয়া করে ওকে নিয়ে যাবে। ও যেতে না চাইলেও জোর করে নিয়ে যাবা। রওনাফ চাচির কথায় অবাক হয়। তার চাচি যে এই কথা বলতে পারে তা তার ধারণার বাইরে। সেই কারণে ওর বিয়ে দিতে উঠে পড়ে লেগেছিল। সবাই কত খারাপই না ভাবল। শায়রা আবার বলে, আর একটা অনুরোধ, তুমি ওকে আগলে রেখো সব সময়, যেমন নাহিলকে রাখো সেভাবে। আমি তো মা হয়ে পারিনি, তুমি একটু রেখো। ওর যেন নিজের জীবনটা অর্থহীন মনে না হয়। সবটুকু সুখ তুমি ওকে দিও। এটা একজন মা হয়ে তোমার কাছে আমার একটা আবদার, অনুরোধ বলতে পারো। রাখবে তো? রাখবো, আমার সবটুকু দিয়ে আপনার মেয়েকে ভালো রাখবো। আপনি কোনো চিন্তা করবেন না, শুধু আপনি তাড়াতাড়ি ঠিক হয়ে যান। আর হ্যাঁ, এগুলো কাউকে বলবে না। সারা কল কেটে দেয়। আর রওনাফ মনে মনে প্রতিজ্ঞা করে সে একজন মা হয়ে মেয়ের হয়ে অনুরোধ করেছে। সে তো আদেশ মনে করে পালন করবে, এক ফোঁটা কমতি রাখবে না। বর্তমান শায়রা বেগম বিছানার এক কর্নারে হেডবোর্ডে হেলান দিয়ে বসে আছে। দু চোখের কার্নিশ পেয়ে ধারা নামছে। চোখের সামনে ভাসছে বড় মেয়ে সিরাতের বিয়ের দৃশ্য। কবুল বলার আগ মুহূর্তে মেয়েটা তাকে ছলছল চোখে খুঁজেছে, একটা ভরসার হাত খুঁজেছে। সে দেখেও এগিয়ে যায়নি, মেয়েটার কাঁধে মায়ের ভরসার হাতটাও রাখেনি। কেন যাবে সে? সে তো ভালো মানা, ওই হাতটার মালিক হওয়ার অধিকার তার নেই। সেটা কেবল রুবিনা ও আতিয়ার আছে। তাই তো এগোয়নি সে জানে এতে মেয়েটা কষ্ট পেয়েছে, ভেবেছে হয়তো আজকের দিনে তার মা তার পাশে থাকবে। কিন্তু সে মেয়েটার সব আশা ভেঙে দিয়ে সেখানে স্থির হয়েছিল। সূর্যের আলো চোখে পড়তেই চোখ মুখ কুঁচকে নেয় রওনাফ। ধীরে ধীরে চোখ মেলে তাকায়। এরপর বোঝার চেষ্টা করে সে নিজের অবস্থান। ঘুমের রেশ কাটতেই বুঝতে পারে সে বারান্দায় পাতা চেয়ারে বসে আছে। কাল অনেক রাত অবধি নিজের মন মস্তিষ্কের সাথে যুদ্ধ করতে করতে কখন যে এখানেই বসেছে আর কখনই বা ঘুমিয়ে পড়েছে বুঝতে পারেনি।
একঘমে সকাল। আড়মোড়া ভেঙে রুমে প্রবেশ করে। সর্বপ্রথমে চোখ যায় বিছানার দিকে। কালকের পরা বের শাড়ি গয়না এখনো মেয়েটার শরীরে জড়ানো, খুলেও নেই। ঘুমিয়েছে কিভাবে এটাই তার বুঝে আসে না। ঘুমানোর ফলে একটু এলোমেলো হয়ে আছে শরীরের পোশাক। সে পায়ের কাছে দলা হয়ে থাকা চাদরটা তুলে দেয় শরীরে। তারপর সে কাপড় নিয়ে চলে যায় ওয়াশরুমে। একবারে শাওয়ার নিয়ে বের হয় সে। কাল অত ধকলের পর শরীর ম্যাজ ম্যাজ করছিল তার। দরজা খুলে ঘর থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে দরজাটা টেনে দিয়ে যায়। বাইরে আলো ফুটছে, হালকা শীতের আমের চারদিকে। পাতলা একটা হুডি জড়িয়েছে শরীরে। সিঁড়ি দিয়ে নামতে চোখে পড়ে খবরের কাগজ হাতে বাবাকে, আর তার বিপরীতে বসা চাচা, যে কালই তার শ্বশুরে রূপান্তরিত হয়েছে। রান্নাঘর থেকে টুংটাং আওয়াজ আসছে। হয়তো চাচি, রাবেয়া অথবা মিথিলা, কারণ এত সকালে এরা ছাড়া বাড়ির কোনো মেয়ে ওঠে না। নিচে নেমে বাবা চাচার উদ্দেশ্যে সালাম দেয়। শরীর কেমন এখন তোমার? আলহামদুলিল্লাহ ভালো বাবা। তো কি বের হচ্ছ? জি চাচা, একটু হাঁটতে বের হব। বাড়ির ভেতর কেমন দম বন্ধ লাগছে। চাচা কি? সে তোমার শ্বশুর হয়, এখন আব্বু বলবে। রওনাফ তার কথা শুনে একটু অপ্রস্তুত হয়ে যায়। তার মুখ দেখে আরাফাত শিকদার তা আন্দাজ করে নেয়। সে বলে, থাক ভাইজান, অভ্যাস নেই তো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আজমল শিকদার একেবারে রওনাফের দিকে তাকায়, তবে কিছু বলে না। রওনাফও তাদের থেকে বিদায় নিয়ে সদর দরজা পার করে। তখনই পেছন থেকে ডেকে উঠে তার ছোট চাচা, সাথে আছে রায়হান। দুজনেই তার দিকে এগিয়ে আসছে। কাছাকাছি এসে বলে, একা একা চলে যাচ্ছিস কেন? আমাকে একটা কল দিলেই তো আমি চলে আসতাম। কাকাই, আসলে কাল তো সবাই অনেক রাত করে ঘুমিয়েছে, তাই আর ডাকিনি। যাবে তোমরা? না গেলে তোকে দাঁড় করালাম কেন, চলো। রায়হান ইশতিয়াক রওনাফ তাদের এলাকার শুনশান রাস্তা ধরে হেঁটে চলেছে। রাস্তায় লোকজন নেই বললেই চলে। নীরবতা ভেঙে ইশতিয়াক বলে, শরীর কেমন তোর? এই তো ভালোই। তা তুই নতুন বর এত সকালে উঠছিস কেন? তোর তো বউ নিয়ে 10টা পর্যন্ত শুয়ে থাকলেও কেউ কিছু বলতো না। রওনাফ ঘাড় ঘুরিয়ে কটমটিয়ে চায় তার দিকে। রায়হান তা তোয়াক্কা না করে বলে, চোখ রাঙাচ্ছিস কাকে? ভয় পাই আমি তোকে? যা সত্যি বলছি, তুই কেন উঠবি কেন এখন? ঘরে বউ রেখে কেন রাস্তায় রাস্তায় ঘুরবি? রওনাফ দাঁতে দাঁত চেপে বলে, আল্লাহর ওয়াস্তে চুপ কর, না হলে তোর মুখ আজীবনের জন্য বন্ধ করে দেব। সাথে কাকা আছে, একটু বুঝে শুনে কথা বল। ইশতিয়াক আর তার সম্পর্ক যতই বন্ধুর মতো হোক, সম্পর্কে তারা চাচা ভাতিজা। সে সম্পর্কের সম্মান সে সর্বদা বজায় রেখে চলে। ইশতিয়াক ভাতিজার অবস্থা দেখে বলে, থাক ভাতিজা, লজ্জা পাস না, আমি কিছু শুনিনি। তোর কথা বল, আমি কান বন্ধ করে রাখছি। রওনাফ বিরক্ত হয়ে তাদের রেখেই আগে আগে হাঁটা শুরু করে। এদের সাথে থাকলে তার ইজ্জতের দফা রফা হয়ে যাবে। ইশতিয়াক রায়হানের দিকে তাকিয়ে বলে, ভাতিজা লজ্জা পেয়েছে। ইশতিয়াক রওনাফের উদ্দেশ্যে জোরে বলে, ভাতিজা আজ কিন্তু সকালে নাস্তা আলামের দোকানের খিচুড়ি দিয়ে করব। রওনাফ মাথা ঘুরে বলে, ক্যাশ নাই, খাওয়ার হলে নিজের টাকায় খাও। মিথ্যা বলবি না হতচ্ছাড়া, তোর বিয়ের টিট দিবি আজ আমাদের। আজ খিচুড়ি না খেয়ে আমরা বাড়ি যাব না। দাঁড়া, রামিমাম আশরাফিকে ফোন দিয়ে ডাকছি। কষ্ট করে বিয়েও করলাম আমি, এখন ট্রিটও আমি দিব? এ তো রীতিমতো দুর্নীতি হয়ে গেল। যে নীতি হোক, আমার খিচুড়ি না খেয়ে আজ বাড়ি যাব না। যাইস না, থাক তোরা, আমি যাই। বাড়ি গিয়ে কিন্তু টিকতে পারবি না তুই। ফালাই ফালাই বলছি খিচুড়িটা খাওয়াই দে, আমরা চুপ থাকবো। নিজের ইজ্জত রাখতে চাইলে আমাদের কথা মেনে নে। চাচা সম্পর্কের খাতিরে চুপ থাকলেও আমাকে কিন্তু চুপ করাতে পারবি না। ভিখারির দল, সবসময় অন্যের টাকায় খাওয়ার ধান্দা। চল, তোদের কাঙাল ভোজ করাবো আজ। ইশতিয়াক রামিম ও মাশরাফিকেও কল করে আসতে বলে। তারা আলমের হোটেলে পৌঁছানোর বেশ কিছু সময় পর তারা এসে হাজির হয়। সবাই খাওয়া দাওয়া শেষ করে বাড়ির রাস্তা ধরে। অন্যদিকে সিরাতের ঘুম ভাঙে মাহিরা মিথিলার ডাকে। সারা জ্বর বাঁধিয়েছে, তাই সে আজ বিছানায়। এ বড় যা, আর কত ঘুমোবে? এবার ওঠো, বাড়ির বউ এত বেলা অবধি ঘুমোয় না। ও ভাবি, ওঠো। সিরাত পিটপিট করে চোখ খুলে চোখের সামনে দুজনের মুখ দেখে হাঁক চোকে যায়। লাফ দিয়ে উঠে বসে, বুকে থুতু দিয়ে স্বাভাবিক হয়। ভাবি বোধহয় আমাদের আশা করেনি। বড় যা ভাবছিল ঘুম থেকে উঠে বড় ভাইকে দেখবে। আহারে থাক,
বড় ভাইকে বলবো যেন ঘুম ভাঙা পর্যন্ত বড় ভাই তোমার সামনেই থাকে। সকাল সকাল কি ডেট এক্সপায়ার কিছু মিছু খেয়ে এসছো নাকি তোমরা? আমরা ডেটওয়ালা মাল খাই বস, এত খারাপ দিন আসেনি ডেট এক্সপায়ার খেতে যাব। ওঠো এখন, তোমার জামাই সেই ভোরে উঠে বেরিয়েছে আর তার বউ এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। হঠাৎ তার স্মরণে আসে সে এখন বিবাহিত, রওনক শিকদারের বউ। সে তার রুমেই তার বিছানাতেই বসা। কাল রাতের কথা মনে পড়তেই লজ্জারা হানা দেয়। সেই রুক্ষ অধরের স্পর্শ এখনও তাজা মনে হচ্ছে। তার বলা কথা এখনও কানে বেজে চলেছে। কালকে তারা এক বিছানায় ঘুমিয়েছে। দেখো ননদি, বড় যা কেমন লজ্জা পাচ্ছে, গাল লাল হয়ে গেছে। তাই তো দেখছি, হয়তো বড় ভাইয়ের কথা মনে করে ব্লাশ করছে। সিরাতে পারে বিছানা থেকে নেমে দাঁড়ায়। এই বের হও তোমরা, কাল থেকে উল্টো পাল্টা বকে যাচ্ছ সব, বের হও। বুঝলাম, তুমি বাড়ির বড় বউ, এই ঘরটা তোমার বরের। আমরা এসেছি বলে এভাবে বের করে দিবে? ছোট ভাবি চলো আমরা যাই, যার বরের ঘর সেই থাকুক। যা বের হ, নাটকবাজের দল। আমার জামাইয়ের ঘরে আমিই থাকবো। তারা বের হতেই সিরাত দরজা চাপে দেয়। আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। ভালো করে পরখ করে নিজের পুরো শরীর, নিজের চেহারা। এখন সে শুধু শিকদার বাড়ির মেয়ে নয়, এই বাড়ির বড় বউ, নাহিলের মা। সে একটা বিয়ের মাধ্যমে সব সম্পর্কগুলো আবারও নতুন রূপ নিয়েছে। ভাবনার মাঝেই শরীর থেকে এক একটা গয়না খুলে ড্রেসিং টেবিলের উপরে রাখে। শরীর থেকে শাড়িটা খুলে রাখে বিছানায়। কাল মিথিলা ভাবির রেখে যাওয়া কাপড়গুলো থেকে একটা হালকা পাতলা ট্রিপিস বের করে ওয়াশরুমে ঢুকে। তার রুম দখল হয়ে গেছে। সেখানে বর্তমানে সারা ও মাহিরা আছে, আর সারার রুমে মাহিরার মা বাবা আছে। রওনাফরা বাড়িতে প্রবেশ করে, তখন টেবিলে খাবার গোছানো হচ্ছে। রওনাফ বসার ঘরে প্রবেশ করতেই ছোট দুটো হাত ছুটে এসে কোমর জুড়ে পেটে মুখ গুজে দেয়। এটা আর কেউ নয়, তার প্রাণ প্রিয় ছেলে নাহিল। সে হাত বাড়িয়ে তাকে কুলে তুলে নেয়। নাহিলের চোখে এখনো কিছুটা ঘুমের রেশ। সে বাবার কাঁধে মুখ গুজে বলে, ঘুম হয়নি বাবা? নাহিল দুদিকে মাথা নেড়ে বলে, না, এখনো ঘুম পাচ্ছে। তাহলে আর একটু ঘুমিয়ে নিতে। উঠেছো কেন? তুমি তো সকাল সকাল উঠতে বলছো। আজকের জন্য মাফ। চলো কিছু খেয়ে নিবে, এরপর আমরা দুজন ঘুম দিব। তার নিজেরও ঘুম হয়নি। রওনাফ ছেলেকে নিয়ে চেয়ার টেনে বসে, নিজ হাতে হালকা পাতলা কিছু খাওয়ায়। তারপর খুলে নিয়েই নিজের ঘরের উদ্দেশ্যে পা বাড়ায়। ঘরের দরজা চাপানো, দুবার নক করে ভেতর থেকে সাড়া না পেয়ে ভেবে নেয় সে ঘুম থেকে উঠে পড়েছে। তাই ছেলেকে নিয়ে রুমে ঢুকে ড্রেসিং টেবিলের উপর গয়না ও খাটের উপরে শাড়ি দেখে তা সরে বিছানা ফাঁকা করে দুজনে শুয়ে পড়ে। নাহিল দু হাতে বাবাকে জাপটে ধরে। রওনাফ কাত হয়ে শুয়ে ছেলের মাথাটা বুকে চেপে রেখে মাথায় হাত বুলিয়ে দেয়। ওয়াশরুম থেকে বের হয়ে নজর পড়ে বিছানায়। সেখানে বাবা ছেলে একজন আর একজনের উপর হাত পা ছড়িয়ে ঘুম। সে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো হেয়ার ড্রায়ারের সাহায্যে শুকিয়ে নেয়, কেননা এই ভেজা চুলে বাইরে গেলে তার বাড়ির বিচ্ছুগুলো তাকে জ্বালিয়ে খাবে। চুল শুকানো শেষে তা বেঁধে নেয় কাটার সাহায্যে। এরপর উড়নাটা ঠিকঠাক করে দরজাটা চাপিয়ে রেখে ঘর থেকে বেরিয়ে আসে। সে যখন নিচে নামে তখন দেখে সবাই খেতে ব্যস্ত। সেও এক্ষণে একটা ফাঁকা চেয়ার টেনে বসে পড়ে রোজকার নিয়মে। পাশে বসা মাহিরা আর চোখে তার দিকে তাকায়। মিথিলা রাবেয়াও কম যায় না, তারাও ফাঁকে ফাঁকে খুঁটে খুঁটে দেখছে তাকে। কি খুঁজছে তারা সে তা ভালো করেই জানে। মাহিরা মেয়েটার বয়স কম হলে হবে কি, এখনকার মেয়েরা হালের আগে পেকে যায়। তারও সেই দশা। আতিয়া এগিয়ে এসে তার প্লেটে খাবার বেড়ে দেয়। নিচু হয়ে জিজ্ঞেস করে, ঘুম ভালো হয়েছে? সমস্যা হয়নি তো কোনো? সিরাত আস্তে করে বলে, না ছোট মা, কোনো সমস্যা হয়নি। তাদের মাঝে আর কোনো কথা হয় না। আতিয়া বেগম চিন্তায় ছিলেন ছেলে মেয়ে দুটোর এমন হুট করে বিয়ে হওয়াতে তাদের সংসার জীবনে কোনো সমস্যা না হয়। তিনি কিছুটা হলেও এখন নিশ্চিন্ত। কয়েকটা মাস যাক, এরপর মনের মাঝে থাকা সংশয় কেটে যাবে তার। হ্যাঁ, মেয়েটার মা না হলেও মেয়ের মতোই ভালোবাসে তাকে, তাই তো এত চিন্তায় থাকে সে। খাওয়া দাওয়া শেষে সবাই উঠে যায়, রয়ে যায় শুধু বাড়ির বড়রা। আজ বউ ভাতের অনুষ্ঠান, সে নিয়ে আলোচনা। ইতিমধ্যেও রান্নার লোক চলে এসেছে, ডেকোরেশনের কাজ চলছে, সে বিষয়ে চলছে তাদের কথোপকথন। সিরাত চলে যায় সরার কাছে। মেয়েটা অসুস্থ হয়ে পড়ে আছে বিছানায়।
একবার গিয়ে দেখা উচিত তার। সে যায় সারা রুমে, যেটা এতদিন তার ছিল। সারা বিছানায় কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে, তার কাছে আছে সায়রা। মেয়েকে খাবার খাইয়ে ওষুধ খাওয়াচ্ছে। সিরাত ভেতরে ঢুকে প্রথমে মাকে সালাম দেয়, তারপর সারার পাশে গিয়ে বসে। সায়রা বেগম একবার বড় মেয়ের দিকে তাকিয়ে খাবারের প্লেট নিয়ে চলে যায়। কিরে, বিয়ে তো খাওয়া শেষ হয়নি, এর মধ্যেই তুই তো ফুস হয়ে গেছিস। জ্বরটা বাঁধালি কি করে? আরে আপু বলো না, কাল রাতে শীতের কাপড় ছাড়া বাইরে ছিলাম, তাই তো ঠান্ডা লেগে জ্বর চলে আসছে। মানুষ মরে শীতে আর ভাতে, তুই মরছিস শীতে। থাক শুয়ে, আমরা সবাই মজা করব। আজ রাতে ছাদে আড্ডা দিব। আমার ছাড়া তোদের আনন্দ করতে বুকে লাগবে না? আমি না তোর ছোট বোন? বুকে তো দূর, চুলের আগাও লাগবে না। সিরাত তাকে মুখ ভেঙচি কেটে রুম থেকে বের হয়ে যায়। এদিকে সবাই দুপুরের আয়োজন নিয়ে ব্যস্ত, কারো যেন দম ফেলবার ফুরসত নেই। সিরাত সে হয়ে গেছে একা। ইয়া সিনানটাও আজ তাকে পাত্তা দিচ্ছে না। সোফায় বসে বসে ভাবতে থাকে কোথায় সে নতুন বউ নাটক সিনেমায় দেখেছে নতুন বউদের কত কদর। বউ দেখতে নাকি পাড়া প্রতিবেশীর দূর দূরান্ত থেকে লোক এসে ভিড় করে, আর তাকে দেখতে একটা কাক পক্ষী বসে না। তার জীবনে কোনো লাভ লস নাই। নাহিলের ঘুম ভাঙে 11:30টার দিকে। সে চোখ খুলে দেখে সে তার বাবার বাহুডোরে আবদ্ধ হয়ে আছে। ধীরে ধীরে শরীরের উপর থেকে তার হাত সরিয়ে ধীর পায়ে বিছানা থেকে নামে, যেন বাবার ঘুম ভেঙে না যায়। তারপর ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ঘর থেকে বেরিয়ে আসে। সকালে ওই যে একটু খেয়েছিল, তারপর আর পেটে কিছুই পড়েনি। খিদেতে পেট ছুঁই ছুঁই করছে। নিচে এসে দেখে সবাই কাজে ব্যস্ত। কাকে বলবে খাবারের কথা? হঠাৎ নজরে আসে সোফায় বসা সিরাতকে। মুখে হাত দিয়ে কিছু ভেবে যাচ্ছে। সে এগিয়ে গিয়ে তার পাশ ঘেঁষে বসে। পাশে কারো অস্তিত্ব তার পেতেই পাশ ফিরে তাকায়। দেখে তার পাশে তার কালকে হওয়া ছেলেটা বসা। সে নাহিলকে চেপে ধরে দুই হাতে বলে, দেখছিস বাপ আমারে কেউ পাত্তা দিচ্ছে না। কোথায় একটা মানুষ, আমি বসে আছি, কেউ একটু কিছু জিজ্ঞেসও করে না। সে তো আমাকেও দিচ্ছে না। খিদেও পেয়েছে, এখন খাবারের কথা কাকে বলবো? সবাই কাজ করছে। কেন আমাকে চোখে পড়ছে না? চল তোর খাবারের ব্যবস্থা করি। নাহিলের হাত ধরে নিয়ে এগিয়ে যায় রান্নাঘরের দিকে। একটা প্লেট নিয়ে তাতে খাবার সাজিয়ে আবারও ফিরে আসে সোফায়, কেননা ডাইনিংয়ের জিনিসপত্র ভর্তি। সিরাত খাবার মেখে তার মুখে তুলে দেয়। নাহিল আপন মনে খাবার খেতে ব্যস্ত। নাহিলের দিকে তাকায়, ভাবে এই ছেলেটা কত অল্প বয়সে মা হারা হয়েছে। তাও মা চোখের সামনে থাকে, বকে ঠিকই মাঝে মাঝে ভালোবাসে। আর নাহিল সে তো তার মাকে বুঝ হওয়ার পর দেখেনি, তবু এক বাবার কাছে দিব্যি হেসে খেলে দিন পার করছে। আর তা হবে নাই বা কেন? রওনাফ শিকদারের মতো বাবা পেয়েছে, কোনো দিকে খামতি রাখবে না, এটাই স্বাভাবিক। রওনাফ শিকদারের নিজের জীবনে ভুল অপূর্ণতায় ভরা থাকলেও তার নিজের মানুষগুলোর সুখের ব্যাপারে কখনো কমতি রাখে না। তাই তো ছেলেটা মা ছাড়া এতটা সুখী। তুমি কি আমাদের সাথে ঢাকার বাসাতে যাবে? বলতে পারছি না, সামনে পরীক্ষা আমার, কি যে করবো। তোমার পরীক্ষা কই? আমি তো তোমাকে বই ধরতেও দেখি না। জানো, আমার পরীক্ষার সময় যদি আমি পড়াশোনা কম করি বা পড়তে না চাই, বাবা যে বকা দেয়, তাতে না পড়ে কোনো উপায় থাকে না। তোর বাপ তোরে বকে? কই, আমি তো দেখি সারাদিন তোরে ছোট বাচ্চাদের মতো থুতু থুতু করে। সিরাতের কথায় নাহিল একটু লজ্জা পেল বোধ হয়, তাই তো প্রতিবাদ করে বলে উঠে, ঢাকায় চলো, তখন দেখবে বকে কি না। পরশুদিনও বকেছে, তোমাদের সামনে বকে না, কিন্তু আমি কিছু ভুল করলে বকে আমার আদরও করে দেয়। তোরই তো কপাল, আমার মারে দেখ সারাদিন ক্যাটক্যাট করতে থাকে। তাই তো বলছি চলো আমাদের সাথে, ওইখানে কেউ বকবে না, শুধু তুমি যদি না পড়ো তাহলে বকা দেবে। তাই ভাবতেছি চলে যাব তোদের সাথে। অনেক মজা হবে। জানো, আমি আর বাবা ছুটির দিন বেড়াতে যাই, বাসায় বসে পিকনিক করি। আমি, বাবা, রায়হান, আঙ্কেল, আন্টি আর বাবার বন্ধুরা আসে, কত মজা করি আমরা। আর কি কি করিস? উৎসাহের সাথে কথাটা বলে। আরও কত কিছু করি। বাবার যেদিন ছুটি থাকে ওই দিন আমি আর বাবা বাসায় মজার খাবার বানাই, একসঙ্গে ঘর পরিষ্কার করি, ভিডিও গেম খেলি। সিরাত অতি উৎসাহের সাথে মনোযোগ দিয়ে শুনছে বাবা ছেলের ছোট্ট সংসারের গল্প। শুনে আর ভাবে রওনাফ শিকদার আসলেই বাবা হিসেবে বেস্ট। দুপুর হয়ে এসেছে। সিরাত আলমারি থেকে কাল রাতে পাওয়া উপহারের প্যাকেট বের করে। তাকে এখন তৈরি হতে হবে।
লোকজন আসতে শুরু করেছে। বাবাদের ব্যবসায়ী বন্ধুরা ছাড়াও রওনাফ ও তার নানু বাড়ির আত্মীয় যারা বিয়েতে আসতে পারেনি, রওনাফ শিকদার সে এখনও বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছে। বাড়ি ভর্তি মানুষ, শাড়ি পরার জন্য কোনো জায়গা পাচ্ছে না। রুমের মতো আস্ত অস্বস্তিকর একটা মানুষ যার সামনে দাঁড়ালে দুনিয়ার সব জড়তা তাকে মাঝে এসে ভিড় করে। তাই সে ঠিক করে ব্যালকনিতে গিয়ে পড়বে। এটা পড়েছে বাড়ির উল্টো দিকে, এদিকে লোকজন তেমন থাকে না, তাই যেই ভাবা সেই কাজ। সে শাড়ি নিয়ে ব্যালকনিতে পা বাড়াতেই পেছন থেকে ভেসে আসে ঘুম জড়ানো একটা কণ্ঠ। বেলকনিতে দাঁড়িয়ে সারা মানুষকে শরীর দেখিয়ে পাপ কামানোর চেয়ে ঘরে বসে বরকে দেখিয়ে সোয়াব আদায় করাটা হয়তো বুদ্ধিমানের কাজ হবে বলে আমার মনে হয়। বাকিটা তোমার ইচ্ছা। এমন কথা শুনে তড়িৎ গতিতে ঘাড় ঘুরে যায় সে। হ্যাডবোর্ডে হেলান দিয়ে রওনাফ তার দিকেই চেয়ে আছে। আপনি কখন উঠেছেন? যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কুচিন্তা করায় ব্যস্ত ছিলে তখন। আমি মোটেও কুচিন্তা করছিলাম না। মিনমিন করে বলে। আমার তো মনে হয় তোমার মাথা ভর্তি কুচিন্তায় ঘোরে। যাই হোক, আমি ওয়াশরুমে যাচ্ছি, তাড়াতাড়ি শাড়িটা পরে নাও। ওয়াশরুমে কেন? ওয়াশরুমে মানুষ কি করতে যায় সে আর কথা না বাড়িয়ে ওয়াশরুমে চলে যায়। এদিকে সিরাত নিজের মাথায় নিজেই বাড়ি দিতে মন চায়। বিড়বিড় করে বলে, কেন রে? ওই লোকের সামনে আসলে কি তুই বলদ হয়ে যাস? এই লোকের সামনে যখনই মুখ খুলিস, মুখ থেকে যত সব উল্টাপাল্টা কথাই বলিস। শাড়ি পরে তৈরি হয় নাই, অবশ্য শাড়িটা সে পরতে পারে না। ইউটিউব দেখে বহু কসরত করে কোনো রকমই পরে শাড়িটা। গয়নার বক্স খুলে তাতে থাকা ছোট্ট একটা নেকলেস, কানের দুল, চুড়ি পরে নেয়। চুলগুলো হাত খোপা করে রাখে। মুখে হালকা ক্রিম আর ঠোঁটে একটু লিপস্টিক। তার স্বাদ শেষ। বরাবরই সাজতে ভালোবাসে সে, কিন্তু কাল রাতে রওনাফের বলা কথাটা রাখতেই সে নিজের ইচ্ছেটা একপাশে সরিয়ে রেখেছে। দুজনের ক্ষুদ্র প্রচেষ্টায় যদি সম্পর্কটা ভালো থাকে তাতে ক্ষতি কি? বিয়েটা তো হয়ে গেছে, এখন আর মান রেখে লাভ কি? ওয়াশরুমের দরজায় দাঁড়ানো রওনাফ সিরাতের গতিবিধি লক্ষ্য করে চলেছে। সেদিকে মেয়ের খেয়াল নেই, সে ভাবনার জগতে ডুবে আছে। কমপ্লিমেন্ট লাগলে আমাকে বলো, এভাবে তাকিয়ে থেকে নজর লাগানোর কি দরকার? হকচকে যায় সিরাত। এই লোকের জন্য কোনো দিন না জানি তার হার্ট অ্যাটাক হয়ে যায়, মুহূর্তের মতো যেখানে সেখান থেকে উদয় হয়। তাকিয়েছিলাম না তো, দেখছিলাম ঠিকঠাক লাগছে কিনা। রওনা আলমারি থেকে একটা পাঞ্জাবি বের করে পরে নেয়। আয়নাতে সিরাতের পেছনে দাঁড়িয়ে চুল ঠিক করতে করতে বলে, হ্যাঁ দেখছিলাম আমি। বাদ দাও, শাড়িটা আসলেই সুন্দর। কেনার সময় বুঝিনি শাড়িটা পরলে ঘরের ভিউ এত সুন্দর আসবে। কথা শেষ করে সে রুম থেকে বের হয়ে যায়। এদিকে রেখে যায় প্রশ্নের সাগরে ডুবে থাকা সিরাতকে। সিরাত তার কথার আগা মাথা কিছুই বুঝল না। শাড়ির সাথে ঘরের ভিউয়ের সম্পর্ক কি? বসার ঘরের উপস্থিত সকলের দৃষ্টিকারে সিঁড়ি বেয়ে নেমে আসা নববিবাহিত দম্পতি ও তাদের সন্তান। উপস্থিত সকলে মুগ্ধ নয়নে তাকিয়ে দেখে সেই দৃশ্য। আজমল শিকদারের চোখের কোণে হয়তো এক ফোঁটা জল এসে জমা হয়েছে। আলগোছে তা আড়াল করে নেয়। রওনাফ তার স্ত্রী ও সন্তান নিয়ে নেমে আসলে সকলের মাঝে। আজমল শিকদার ও আরাফাত শিকদার সকলের সাথে পরিচয় করিয়ে দেয় তাদের। খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে বাড়ির পেছনের দিকে খোলা জায়গায়। সেখানে আর্টিফিশিয়াল ফুল দ্বারা সাজিয়ে তোলা হয়েছে। ঘরোয়াভাবে বিয়ে হলেও বউ ভাতের অনুষ্ঠান করেছে এলাহিভাবে। বাড়ির ছেলেরা নিজ হাতের খাবারের তদারকি করছে। তাদের সাথে আছে রওনাফ নিজেও। আজ বহুদিন বাদে সে পরিবারের সাথে কোনো আনন্দে সামিল হয়েছে। ক্ষণিক পরপর সে তাকায় তার বাবার মুখের দিকে। তার মুখে যেন আজ অন্য দিনের তুলনায় একটু বেশি উজ্জ্বল লাগছে। মান অভিমানের জেরে এত বছর দূরে থেকেছে, কিন্তু মাকে হারিয়ে শেষ বয়সে বাবার অবলম্বন হতে চায়। তার বাবার একান্ত আপন বলতে তারা দুই ভাই বোন ছাড়া কে বা আছে? বাড়িতে যত লোকে থাকুক, একান্ত নিজের একটা মানুষ যদি না থাকে, খোঁজ খবর না রাখার, তাহলে পর মানুষ আর কত করবে? তাদেরও তো স্ত্রী সন্তান আছে। সারা জীবনটা তো বাবা মাকে কষ্টই দিয়ে গেছে। এই বয়সে এসে না হয় একটু খুশির কারণ হোক। আজমল শিকদার ছেলেকে কাছে ডেকে তার ব্যবসায়ী বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেয়। পড়াশোনা ও কাজের সূত্রে ঢাকাতে থাকার কারণে ব্যবসা বা তার সাথে জড়িত কারোর সাথেই তার পরিচয় নেই।
রণব বাবা, বৌমাকে তো দেখলাম না, দেখাবে না আমাদের পুত্রবধূকে? ডাকা তাকে, একটু পরিচিত হই। কিছু মনে করবেন না আঙ্কেল, আমি চাচ্ছি না এত পুরুষের ভিড়ে তাকে আনতে। আন্টি আছে তো, তার সাথে পরিচয় করিয়ে দিব। আন্টিরা দেখতে পারবে আমরা আঙ্কেলেরা কি দোষ করলাম? কি আজমল সাহেব, বউ দেখাবেন না আমাদের? ভাই, যার বউ সে চায় না দেখতে, সেখানে আমি কি বলতে পারি? আপনারা বসুন, খাওয়া দাওয়া সেরে নিন, তারপর আড্ডা দেওয়া যাবে। এদিকে আতিয়া ও রাবেয়া সিরাতকে রওনাফের নানু বাড়ির লোকদের সাথে পরিচয় করে দেয়। বড় মা বেঁচে থাকাকালীন সে বাড়ির গুটি কয়েক মানুষের সাথে চেনা জানা থাকলেও অধিকাংশ কিছু চেনে না। সিরাত এক গাদা মহিলার মতো জড়সড় হয়ে বসে আছে। তার নিজেকে কেমন হাটের গরু মনে হচ্ছে, কেমন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। সে বারবারই মুখ চোরা মেয়ে, লোকজনের ভিড় এড়িয়ে চলে। আজ এভাবে এত মানুষের মাঝে তার ভীষণ অস্বস্তি হচ্ছে। আর রওনাফের মামা খালা অনেকে এসেছে, অধিকাংশরা তার প্রশংসাও করেছে, অনেকে আবার তুলনা করেছে আগের স্ত্রীর সাথে। তার মধ্যেও রওনাফের মেজো খালা একজন। তা বউ মানুষ, গা ভরা গয়নাকাটি পরে সেজে গুজে থাকবা, বিয়ের পরের দিনে তো সাদামাটা সাজ মানায়? আসলে আন্টি, ভারী সাজগোজ আমার পছন্দ না। তুমি এখন বাড়ির বউ, কিসে জামাইয়ের শ্বশুরের মান থাকবে সে কাজই করবা। বিয়ের পর মেয়েদের পছন্দ অপছন্দ থাকে, তোমার জামাইয়ের শ্বশুরের তো কম নেই। শিকদার বাড়ির বউ হয়ে যদি এরকম সাদামাটা থাকো, এতে কি জামাইয়ের শ্বশুরের সম্মান থাকে? কেন, মামি থাকলেই কি সব পরিয়ে বসিয়ে রাখতে হবে? গায়ে গয়না না থাকলে কি বউ বউ লাগে? মুক্তা আড়ালে রহিমার কানে কানে কিছু বলে। এইবার রহিমা সিরাতের উদ্দেশ্যে বলে, তা দেখি তোমার চুল কটা, সামনের দিয়ে তো দেখতে কমই লাগতেছে। সিরাত সহ উপস্থিত আতিয়া ও রাবেয়া দুজনে বিরক্ত হয়, তবুও মুরব্বীদের সম্মানে ও বাড়ি ভর্তি লোকের কারণে কিছু বলতে পারছে না। কই দেখছো? আপা এখন থাক, পরে দেখবেন। বাড়িতে এত মানুষ। চুল তো খোঁপা করাই আছে, খুলে এক পলক দেখবো, এতে সমস্যা কোথায়? সিরাতে বার রেগে যায়। সে বাক্য ব্যয় না করে মাথায় দেওয়া ঘোমটা খুলে চুলগুলো মুক্ত করে দেয় বাঁধন থেকে। পাতলা সোজা চুলগুলো পিঠের উপর ছড়িয়ে পড়ে। রহিমার বোধ হয় পছন্দ হয়নি। সে বলে, চুল দেখি নেই একেবারে মাথায়, শরীরের হাড়ও গোনা যায় মনে হয়। আগের বউটার কি সুন্দর লম্বা ঘন চুল ছিল, চেহারায়ও মায়া মায়া ভাব ছিল, শুধু গায়ের রংটা চকচকে হলেই কি সুন্দর হয়? পুরুষ মানুষ তো আসল সৌন্দর্যের কদর করতে জানে না। কিছু মনে করো না আবার, সত্যি যা তা তো বলতেই হয়। এভাবে চলতে থাকে তাদের বউ নিয়ে সমালোচনা। এই সুন্দর, ওই সুন্দর, না আরো কত কি। সিরাত এবার তুলনা করতে দেখে পূর্বের থেকে দ্বিগুণ রেগে যায়। তাকে পছন্দ না হতেই পারে, তাই বলে তুলনা দিবে? না, মনে করবো কেন? আগের বউ যদি এতই ভালো লাগে তো সেখানে যান, আমার কাছে কি? আগে নিজের রূপ আয়নায় দেখে অন্যকে বিচার করতে আসবেন। সে রেগে মেগে উঠে যায় সেখান থেকে। পেছন থেকে ভেসে আসে কিছু তিক্ত মন্তব্য। হীরা ফেলে কাঁচ ধরেছে, বউটা যেমন সুন্দর ছিল তেমন ভদ্রও ছিল। কি দেখে যে এই মেয়েকে বিয়ে করেছে কে জানে? এই মেয়ে দিয়ে সংসার হবে আদৌ? খালি মুখ ভরা চপা। আপা, আমার তো নাহিদার জন্য চিন্তা হচ্ছে, ছেলেটা বাপের কাছে গিয়ে আলাদা না করে দিই। পেছন থেকে ভেসে আসা একের পর এক তিক্ত বাক্য সিরাতের মন বিক্ষিপ্ত করে তোলে। সিরাত অপমানে লজ্জায় সোজা চলে যায় নিজের ঘরে। যাবে না আর ওই লোকের ঘরে। আজ ওই লোকটাকে বিয়ে করে আজ তাকে এতগুলো কথা শুনতে হলো। আর রাবেয়া ও আতিয়ার উপরেও তার ভীষণ রাগ হয়। তারা সেখানে থেকেও একটা প্রতিবাদ করলো না। এদিকে, এটা তোমরা ঠিক করলা? মেয়েটাকে শুধু শুধু এতগুলা কথা শোনানোর কি দরকার ছিল? আপনাদের ওকে ভালো নাই তো লাগতে পারে, তাই বলে মুখের ওপরে এভাবে অপমান তো করতে পারেন না। আমরা কি এত ধরে বেছে বলছি নাকি? এটুকু তো যে কেউ বলবে, আর যা সত্যি তাই বলবো না। তার ভাষা শুনেছো আপা? বলে আয়নায় নিজের মুখ দেখে আসতে, কত বড় বেয়াদব ভাবা যায়। খাওয়া দাওয়া শেষে কিছু সময় গল্প গুজব করে একে একে মেহমানরা বিদায় নেয়। রওনাফ বাড়ির ভেতরে প্রবেশ করে। বসার ঘরে দেখতে পায় মামা মামি খালাদের। সবার উদ্দেশ্যে সালাম দেয়।
তাদের সাথে টুকটাক ভালো মন্দ কথা বলে এগিয়ে যায় খালার দিকে। আসসালামু আলাইকুম খালা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আছি কোনো রকম। তুমি কেমন আছো? এই আলহামদুলিল্লাহ, যেমন দেখছেন। তা খাওয়া দাওয়া করেছেন? পাশ থেকে মুক্তা বলে উঠে, খাবে আর কি, তোমার বউ যা খাইয়ে গেছে এতে পেট না বললেও মন ভরে গেছে। রওনাফের কথাটা ভালো লাগে না। সে ঘাড় ঘুরিয়ে মামির দিকে তাকিয়ে বলে, কেন? সে আবার কি করেছে? করবে আর কি, যা মুখের ভাষা করেছে এতে তো আমি সেই দুপুরেই চলে যেতাম, শুধু তোমার সাথে একটু দেখা করব বলে থেকে গেছি। কি বলেছে ও? তা শুনে কাজ নেই, তুমি যাও, অনেক খাটুনি করেছো, এখন একটু বিশ্রাম নাও। ছেলেটার একটু আদর যত্ন রেখো, মনে তো হয় না ওই মেয়ে তোমার ছেলেকে দেখবে। রওনাফ কিছু বলে না, কিন্তু মাথা ভর্তি চিন্তারা হানা দিয়েছে। আশেপাশে অনেক মানুষ থাকায় সে বাড়ির কাউকে জিজ্ঞাসা করতে পারে না। সোজা চলে যায় নিজের ঘরে। ঘরে এসে দেখে মেয়েটা নেই। ভেবে নেয় অন্য কোনো ঘরে আছে, তাই ফোন করে রাবেয়াকে। দরজায় নক করার শব্দে রওনাফ উঠে দরজা খুলে দেয়। রাবেয়া এক গ্লাস পানি নিয়ে ভাইয়ের ঘরে ঢুকে। বাড়িতে কি হয়েছে? রাবেয়া বুঝতে পারে না কোন বিষয়ে বলছে তার ভাই। কেন ভাইয়া, কি হবে? মামিদের সাথে মিশকাতের কি ঝামেলা হয়েছে, আমি তাই শুনতে চাচ্ছি। ভাইয়া ওসব কিছু না, সে মিটমাট হয়ে গেছে, তুমি আর এই নিয়ে মাথা ঘামিও না। যা যা হয়েছে পাই টু পাই প্রতিটা কথা তুই আমাকে বলবি। দ্বিতীয়বার আমি জিজ্ঞেস করব না। রাবেয়া এবার হাল ছেড়ে দেয়। সে বুঝে নেয় তার ভাই রেগে যাচ্ছে, তাই সে বলে, বলবো, তুমি প্রমিস করো এই নিয়ে কাউকে কিছু বলবে না। না বলবো না, বল। রাবেয়া দুপুরের পুরো ঘটনা খুলে বলে ভাইকে। রওনাফ পুরো ঘটনা শুনে বলে, যা, এবার আমি বিশ্রাম নেব একটু। রাবেয়া ঘর ছেড়ে বেরিয়ে আসে। খুঁজতে থাকে সিরাতকে। সে দুপুরের পর আর দেখেনি। দুপুরের খাওয়াটাও হয়নি তার। এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। রওনাফের নানু বাড়ির লোকেরা বিকেলেই চলে গেছে। এখন কেবল রায়হান ও তার স্ত্রী আর রওনাফের ফুপিরা ছাড়া কেউ নেই। নাহিল সে ছোট দাদুর সাথে আজ সারাটা দিন কাটিয়েছে। নতুন নতুন অনেকের সাথে পরিচিত হয়েছে। সারাদিন দৌড় ঝাঁপ করে সে ভীষণ ক্লান্ত, তাই এক ফাঁকে দাদার ঘরে গিয়ে শুয়ে পড়ে। সন্ধ্যার পর রওনাফ নিচে আসলে ছেলেকে কোথাও না দেখে আতিয়াকে জিজ্ঞেস করে তার কথা। সে জানায় নাহিল তার দাদার ঘরে। আর রওনাফ পা বাড়ায় তার বাবার ঘরের দিকে। পেছন থেকে আতিয়া বলে, তোমার বউ দুপুর থেকে ঘরে খিল দিয়ে বসে আছে, খাবারটা পর্যন্ত খায়নি, অনেকবার ডেকেছি, কাজ হয়নি। রওনাফ কথাটা শুনে চলে যায় নাহিলের কাছে। ছেলে তার ঘুমে কাদা। এই অসময়ে ঘুমাতে দেখে তার কপালে বিরক্তির ভাঁজ পড়ে। এই কদিনে ছেলেটা বেশ অনিয়ম করছে। কাছে গিয়ে ডাকে, নাহিল, ওঠো, সন্ধ্যা হয়ে গেছে, ওঠো। নাহিল ঘুম ঘুম কণ্ঠে বলে, আর একটু ঘুমাই, আজ স্কুলে যাব না বাবা। রওনাফের না চাইতেও হাসি পায়। ঘুমের ঘুরে কি বলছে সে নিজেও জানে না। যেতে হবে না, ওঠো। বেশ কিছু সময় মুড়ামুড়ি করে ওঠে। কয়টা বাজে? সন্ধ্যা 7টা। কি বলো, আমি তো মাত্র শুয়েছিলাম, একটু ক্লান্ত লাগছিল, তাই কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। সারাদিন ব্যাঙের মতো লাফালাফি করলে ক্লান্ত তো লাগবেই। ওঠো, হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নিবে, চলো। নাহিলকে খাইয়ে তার বাবার হাতে ধরিয়ে দিয়ে সে যায় তার গন্তব্যে। সেখানের কি পরিস্থিতি সে জানে না। কাঙ্ক্ষিত রুমের সামনে গিয়ে নক করে, কোনো সাড়া পায় না। এবারে হাতের থাবা জোরালো হয়। ভেতর থেকে ভেসে আসে বিরক্ত ভরা নারী কণ্ঠ। কতবার বলছি জ্বালাবে না আমাকে। দরজা খোলো। অনাকাঙ্ক্ষিত কারো গলা পেয়ে ভরকে যায় সে, তবু গু ধরে বসে থাকে। আজ সে কিছুতেই বাইরে যাবে না। কথা কানে যায় না, দরজা খুলতে বললাম তো। আপনি যান, আমি ঘুমাবো এখন। মেজাজ খারাপ করবা না, দরজা খোলো। বললাম তো আমি ঘুমাবো। ঘুমানোর হলে আমার ঘরে যে ঘুমাবে। ঘর ভর্তি লোকের সামনে তামাশা করা বন্ধ করো। সিরাত এবার বিরক্ত হয়ে দরজা খুলে দেয়। দরজার সামনে দাঁড়ানো ব্যক্তির উদ্দেশ্যে আঙ্গুল তুলে কিছু বলতে যাবে, তার আগে সে আঙ্গুল মুচড়ে ধরে। ব্যথায় চোখ মুখ খিচিয়ে নেয়। রওনাফ তার হাত ধরে টেনে নিজের ঘরে এনে দরজা লাগিয়ে দিয়ে হাত ছেড়ে দেয়।
এবার বলো সমস্যা কি? কোনো সমস্যা না। তাহলে দুপুর থেকে না খেয়ে দরজা বন্ধ করে কান্নাকাটি করার মানে কি? কে কান্নাকাটি করছে? এমনি ভালো লাগছিল না তাই। তাহলে চোখ মুখের হাল এমন কেন? ঘুমোচ্ছিলাম তাই। শুনছি ঘুমালে মেয়েদের সুন্দর লাগে, তা তোমাকে এমন ভূতনির মতো লাগছে কেন? সিরাতে বাড়তেতে উঠে পুরনো ক্ষত আবারও তাজা হয়ে ওঠে। হ্যাঁ, আমাকে তো ভূতনি লাগবেই। সব সুন্দর তো ওই মহিলাকেই লাগে। কোন মহিলা? আমি যতদূর জানি আমি কোনো পরকীয়া করি না। আমার জীবনে মহিলা বলতে এখন একটা বউ আছে। তুমি কোন মহিলার কথা বলছো? সিরাত রওনাফের এমন হেয়ালিপূর্ণ কথা শুনে আরও রেগে যায়। কেন? আপনার আগের বউ? সে তো মেলা সুন্দর, তার চুল সুন্দর, চেহারায় মায়ায় ভরা। আমার তো তার কিছুই নেই। আমি কখন বললাম এসব কথা? আপনার বলতে হবে কেন? বলার লোকের অভাব আছে আপনার? মামি খালারা বলেই তো কুল পাচ্ছে না। তাহলে এই ব্যাপার, বুঝলাম। তারা তাকে সুন্দর বলেছে, তাতে তুমি রেগে যাচ্ছ কেন? হিংসা টিংসা হচ্ছে নাকি? ওই মহিলাকে হিংসা করতে যাব আমি? এত খারাপ দিনও আসেনি। তাহলে রাগার কারণ কি? ওনারা রীতিমতো তার সাথে আমার তুলনা করেছে। তুলনা কেন করবে? আগের বউ ভালো, আগের বউ সুন্দর, তার চুল সুন্দর, আমার গায়ের রং ছাড়া আর কিছুই নেই। নাহিলকে নাকি আমি আপনার কাছ থেকে আলাদা করব? কেন বলবে এগুলো? চিৎকার করে বলে, চিৎকার করো না, বাড়ি তো অনেক লোকজন আছে। সব নষ্টের মূল আপনি। না আপনি আপনার বউ ছাড়তেন না, এত বছর পর এসে এই বিয়েটা হতো। যত দোষ এখন আমার। আমি কি শিখিয়ে দিয়ে আসছি যেন তোমাকে ওইসব বলে? থাকেন আপনি। আপনার জন্য আমার এত কথা শুনতে হচ্ছে। শান্ত হও আর চিৎকার করো না। তারা তো গ্রামের মানুষ, মুরব্বী, জানোই তো কেমন হয় তারা। তুমি একটা পড়াশোনা জানা মেয়ে হয়ে তাদের কথায় সদ্য বিয়ে করা বরের সাথে ঝগড়া করছো। আমি ঝগড়া করছি? দ্বিগুণ চেঁচিয়ে বলে। সর্বদা শান্তশিষ্ট থাকা মেয়েটা আজ তার বৈশিষ্ট্যের বাইরে আচরণ করছে, যেন সে আজ নিজ সত্তার বাইরে অন্য এক সত্তা বহন করছে। তাহলে এটাকে কি বলে? শান্ত হয়ে বসো, আমার কথাটা শোনো। কি শুনবো আপনার কথা? আপনার কোনো কথা শুনতে আমি চাই না। আমি তো ভালো না। যেখানে ভালো আছে সেখানে যান, কারো কিছু বলার দরকার নেই। আচ্ছা, শুনতে হবে না। খাবার আনছি, খেয়ে তারপর সারা রাত চিল্লাও, সমস্যা নেই। সে বেরিয়ে যায় ঘর থেকে। কিছু সময় পর ফিরে আসে খাবার ভর্তি একটা প্লেট নিয়ে। বিছানার কোনায় বসা সিরাতের সামনে বসে বলে, নাও, খেয়ে নাও। খাবো না। মানুষের উপর রাগ দেখাও ভালো কথা, কিন্তু খাবারের উপরে রাগ দেখানোটা বোকামি ছাড়া কিছু না। খেতে ইচ্ছে করছে না। রওনা ওয়াশরুম থেকে হাত ধুয়ে এসে প্লেট নিয়ে সিরাতের সামনে বসে ভাত মেখে মুখের সামনে তুলে ধরে। সিরাত একটু অপ্রস্তুত হয়ে পড়ে। রওনাফ তার দুই গালে হাত রেখে একটু চাপ প্রয়োগ করতেই দুই ঠোঁট আলাদা হয়ে যায়। সে হাতের খাবারটুকু মুখে পুরে দেয়। তারা যা বলেছে তা ঠিক নয়, কিন্তু তাই বলে তাদের সাথে খারাপ ব্যবহার করা উচিত? এখন যে তারা সবার সামনে তোমাকে খারাপ মেয়ে বলল, এতে আমার কি ভালো লেগেছে? যেমনই হোক, তুমি আমার স্ত্রী। তোমাকে নিয়ে কেউ খারাপ কথা বললে সেটা আমাকে বলার সমান। তুমি আমার স্ত্রী, আমার সম্মান। তোমার সাথে এখন আমার সম্মানও জড়িয়ে আছে। সিরাত এবার একটু নরম হয়ে আসে, নিভু গলায় বলে, আপনি জানেন তারা আমাকে কত খারাপ কথা বলেছে? তারা তোমাকে খারাপ কথা বলেছে এটা কেউ দেখবে না, কিন্তু তুমি মুরব্বীদের সাথে তর্ক করেছো, এতে সবাই বলছে রওনাফের এই বউটা একটা খারাপ মেয়ে। তোমার ওইটুকু কথার জন্যই তারা আরও তুলনা করার কথা শোনানোর সুযোগ পেয়েছে। সিরাত মাথা নিচু করে নেয়। সে বুঝতে পারে তার তখন ওইভাবে কথা বলাটা ঠিক হয়নি। কথার ফাঁকে ফাঁকে প্লেটে থাকা খাবারগুলো সিরাতকে খাইয়ে দেয়। একদম শেষ লোকমা তুলে দিতে দিতে বলে, কে যেন বলছিল খাবে না, এখন খাবারগুলো তাহলে কার পেটে গেল? সিরাত এবার প্লেটের দিকে তাকায়, দেখে সত্যি সে কথার ছলে সব খাবারটুকু খেয়ে শেষ করেছে। খাওয়া শেষে রওনা প্লেট গুছিয়ে নিতে নিতে বলে, ভাবতেই অবাক লাগছে, 2 দিনের বাচ্চা কিনা 33 বছরের একটা লোকের উপর চিৎকার করে। কথা শেষ করে প্লেট নিয়ে বের হয়ে যায় ঘর থেকে। এদিকে সিরাতকে রেখে যায় অস্বস্তি ও লজ্জার সাগরে ডুবিয়ে।
সে নিজের কাজে ভীষণ লজ্জিত। রাগের মাথায় হিতাহিত জ্ঞান হারিয়ে কি বলেছে তা ভাবতেই লজ্জায় মরে যাচ্ছে সে। মাঝে সময় মাত্র একদিন পরে পরিবার পরিজন ছেড়ে ফিরে যেতে হবে নিজ স্থানে। সিরাত এখনো পর্যন্ত তাকিয়ে যাওয়ার বিষয়ে কিছু জানায়নি। ওইদিকে মেজো চাচির কথা মতো সিরাতকে নিয়ে যেতে হবে, কি করবে কিছুই বুঝতে পারছে না। ঘড়িতে সময় বিকাল 4টা। রওনা বেড়েছে তার পুরনো কিছু বন্ধু বান্ধবদের সাথে দেখা করতে। বহুদিন দেখা হয় না। রাজশাহী আসলেও সেভাবে সময় হয়ে ওঠে না তার। তবে এবার সবাই মিলে জোরাজুরি করাতে এবার আর না করতে পারেনি। সবাই মিলে নদীর সাইডে এসেছে। এটা তাদের আড্ডার দেওয়ার জায়গা ছিল এক সময়। এই নদী তার জীবনের বিভিন্ন উত্থান পতনের সাক্ষী। সময় মতো পৌঁছে যায় গন্তব্যে। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল কলেজ জীবনের কিছু বন্ধু ও ছোট ভাই। সবার সাথে কুশলাদি বিনিময় করে, আড্ডা দেয়, পাশাপাশি হালকা নাস্তা করে। এদিকে সিরাত বিছানায় বসে অস্থির ভঙ্গিতে পা নাড়াচ্ছে। মন মস্তিষ্কের সাথে এক প্রকার দ্বন্দ্বে নেমেছে। সিদ্ধান্তে পৌঁছাতে না পেরে ঠিক করে সে ইলার কাছে যাবে। যেই ভাবা সেই কাজ। হালকা কাজের একটা 3 পিস পরে নিচে নেমে আসে। নিচে নামতেই সামনে পড়ে যায় সায়রা বেগম। মেয়েকে সেজে গুজে বের হতে দেখে প্রশ্ন করলেন, কোথায় যাচ্ছিস? আম্মু, ইলার বাসায় যাব একটু। রনব জানে তুমি বের হচ্ছ? না, তাকে জানাইনি। তুমি এখন বিবাহিত, এখন যে কোনো কিছু করার আগে স্বামীর অনুমতি নিবে। আচ্ছা। রনবকে কল দিয়ে জানাও, সে যদি অনুমতি দেয় তবেই যাবে। আচ্ছা, আমি কল দিব, তুমি যাও যে কাজে যাচ্ছিলে। আমার সামনে কল দাও। সিরাত মায়ের আচরণে বরাবরের মতোই বিরক্ত হয়। এই কি প্রথম যাচ্ছে শিলার বাড়ি? আগে তো কত গেছে। এখন একদিন বিয়ে হতে পারলো না, এর মধ্যে সব স্বাধীনতা শেষ। সে তো ভেবেছিল বিয়ে করলে অন্তত তার মা তার উপর খ্যাকটা কম করবে। কিন্তু এখন তো যুক্ত হয়েছে আর এক প্যারা। যাই হোক, সে ফোন লাগায় রওনাফের নাম্বারে। প্রথমবার কল বেজে কেটে যায়। সে অসহায় দৃষ্টিতে মায়ের দিকে তাকায়। তার মা তা গ্রাহ্য করে না। সে আবারও কল দেয়, এবারও ধরে না। সে এবার চরম বিরক্ত। এবার শুধু মায়ের উপরে নয়, রওনাফের উপরেও। ফোন করলে যদি পাওয়াই না যায় সময় মতো, তাহলে এমন ফোন চালানোর তো কোনো দরকার নেই। আম্মু ফোন ধরছে না। তাহলে ঘরে যাও। মানে এটা কেমন কথা? সে ফোন ধরছে না, এটা আমার কি দোষ? আমার দরকার এখন ওর বাড়ি যাওয়াটা। তুমি এখন শুধু এ বাড়ির মেয়ে না, এ বাড়ির বউ। তাই যখন তখন এভাবে বেরিয়ে যেতে পারবে না। আজব তো, এখন আমার দরকার হলে আমি যাব না। ফোন ধরতেছে না, এটা তার সমস্যা, আমার না। একবার তো বলে দিয়েছি, আর কোনো কথা না। যাও নিজের ঘরে। সে ধুপোধূপ পা ফেলে নিজের ঘরে যায়। এরপর থেকে অনবরত কল করতে থাকে রওনাফের নাম্বারে, কিন্তু প্রতিবারের মতো কল রিসিভ হয় না। কানে থাকা দুল, হাতের ছুরি একে একে ছুঁড়ে মারে এদিক সেদিক। রাগে দুঃখে সে ফোনটা ছুঁড়ে মারে, দেওয়ালে বাড়ি খেয়ে নিচে পড়ে। ওড়নাটা ছুঁড়ে ফেলে উপর হয়ে বিছানায় শুয়ে পড়ে। বিছানার চাদরও এলোমেলো করে ফেলেছে। একসময় ঘুমিয়ে পড়ে। বাগানে খেলায় ব্যস্ত বাড়ির ছোট সদস্যরা। ইয়াশ, ইনান, নাহিল, সাথে সারা, মাহিরাও আছে। সবাই মিলে ক্রিকেট খেলছে কম, লাফালাফি চিল্লাপাল্লা করছে বেশি। ইয়াশ বল করছে, সারা ব্যাটিং করছে। বাড়ির মূল ফটক থেকে প্রবেশ করে মাশরাফি। নিজ মনে গুনগুন করতে করতে এগিয়ে যায় সদর দরজার দিকে। হঠাৎই উড়ে একটা বল এসে লাগে তার কাঁধ বরাবর। ব্যথার উৎস খুঁজতে ঘাড় ঘুরে তাকায় বাগানের দিকে। দেখে সারা ব্যাট হাতে দাঁড়িয়ে আছে। সেও এমন কাজে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। মাশরাফি এগিয়ে যায় বাগানের দিকে। তাকে এগিয়ে আসতে দেখে সারার প্রাণ যায় অবস্থা। ছুটে পালাবে সে, বুটটুকু আসছে না। হাত থেকে ব্যাট পড়ে গেছে অনেক আগেই। মাশরাফি সে সারার সামনে দাঁড়ায়। সারা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, সরি ভাইয়া, বুঝতে পারিনি। কি বুঝতে পারিসনি? বলটা উড়ে আপনার গায়ে লাগবে। ইয়াসটা এমনভাবে বল করেছে তার ঠেকাতে গিয়ে লেগে গেছে। ইয়াস বল করেছে বলেই লেগেছে। সারা উপর নিচ মাথা নেড়ে হ্যাঁ বলে। ইয়াস প্রতিবাদ করে জানায়, এ আপু, একদম উল্টোপাল্টা কথা বলবে না। আমি ঠিক মতোই বল করছি, তুমি এদিক সেদিক পাঠিয়ে দাও বল। মিথ্যা
বলবি না একদম ইয়াশ। মিথ্যা তুমি বলছো। নিজে দোষ করে অন্যের ঘাড়ে চাপাও লজ্জা করে না? বেশি বলতেছিস তুই, আমি মোটেও দোষ চাপাচ্ছি না। এ থাম তোরা, ভাইয়া চলে গেছে। মাহিরার কথায় সারার হুঁশ ফিরে সামনে তাকিয়ে দেখে মাশরাফি বাগান পেরিয়ে বাড়ির মধ্যে ঢুকে পড়েছে। তাদের তর্কাতর্কি দেখে বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। হাফ ছেড়ে বাঁচল যেন সে। এবার ইয়াসের দিকে তাকিয়ে কিটকিটে হেসে বলে, বেশ করছি, তোর উপর দোষ চাপাইছি, আরো চাপাবো? আমি ভাইয়াকে নালিশ দেবো তোমার নামে। সারা মুখের সামনে আসা চুলগুলো ফু দিয়ে উড়ে বলে, দিস নালিশ, এরপর যে বালিশ পাবি আমার একটা দিস। সন্ধ্যা নেমেছে ধরণীতে। রওনাফ বাড়ি ফিরেছে কেবলই। ড্রয়িং রুম ফাঁকা। ডাইনিংয়ে উঁকে দিতে দেখে বাড়ির মহিলারা পিঠা বানাচ্ছে। কাল তারা চলে যাবে, তার ফুপিরাও চলে যাবে কাল। তাদের জন্যই মূলত এসব আয়োজন। বাড়ির মহিলাদের পাশাপাশি বাচ্চারাও আছে পাশে। সে নাহিলকে ডাক দেয় নিজের কাছে। নাহিল বাবার কাছে ছুটে আসে। রওনাফ ছেলেকে কোলে তুলে নিয়ে সোফায় গিয়ে বসে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।